তাহলে আজকের চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে কি আলো। দেখা যাচ্ছে সবার এখান থেকে কি দেখা যাচ্ছে সবার? দেখা যাচ্ছে? কোনো অসুবিধা নেই? আলো। আচ্ছা, যেটা হচ্ছে প্রথম কথা যে আলো, এই আলো চ্যাপ্টারটা বেসিক্যালি এখানটায় হচ্ছে কি কি আছে এই চ্যাপ্টারে, যে আলোর প্রতিফলন আছে এই চ্যাপ্টারে যতটুকু আর আছে। এই চ্যাপ্টারের উপরে কত মার্কস আছে বলতো? 14 মার্কস আছে প্রায়। ঠিক আছে, এই চ্যাপ্টারটার উপরে প্রায় 14 মার্কস আছে। এখন এই চ্যাপ্টারে যা পড়া হবে সেটা হচ্ছে কি, প্রথমে আসছে কি না আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন পড়া হচ্ছে এখানে। তারপরে হচ্ছে কি না আলোর প্রতিসরণ। আর তারপরে আছে কি না আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, বিচ্ছুরণ। ঠিক আছে, আলোর বিচ্ছুরণ আছে। তো এই পুরো ব্যাপারটার উপরে কি হচ্ছে আলো চ্যাপ্টারটা আছে। তো প্রথম যেটা আলোর প্রতিফলন শুরু হচ্ছে, এইখানটা একটা জিনিস আমি বলছি যে ধর এই বোর্ডটাকে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই বোর্ডটাকে আমি দেখতে পাচ্ছি কেন না, সূর্য থেকে আলোক রশ্মি এসে পড়েছে এই বোর্ডে। এই বোর্ড থেকে আলোক রশ্মি এসে আমার চোখে এসছে, তবে গিয়ে আমি এই বোর্ডটাকে দেখতে পাচ্ছি। তার মানে কি হচ্ছে, আলোর প্রতিফলন হচ্ছে, না হলে কিন্তু এই বোর্ডটাকে দেখতে পাবো না। আচ্ছা, এই লাইটটাকে দেখতে পাচ্ছি কেন? লাইটটাকে কেন দেখতে পাচ্ছি? কেন কি লাইট থেকে আলোক রশ্মি নিঃসৃত হচ্ছে, তাই না? তাহলে লাইট থেকে আলোক রশ্মি নিঃসৃত হচ্ছে বলে এই বাল্বটাকে আমরা দেখতে পাচ্ছি। আর এই বোর্ডটাকে দেখতে পাচ্ছি কেন না, এই বাল্ব থেকে আলোক রশ্মি এসে পড়েছে, এখান থেকে প্রতিফলন হচ্ছে বলে আমরা এই বস্তুটাকে দেখতে পাচ্ছি। এবারে যেটা কথা হচ্ছে যে এই যে যে দুটো রকমের বস্তু হলো যাদেরকে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি যে আলোক উৎস, যদি আমি বলি আলোক উৎস কত প্রকার হচ্ছে, দুই প্রকার। লাইক আলোক উৎস হচ্ছে কি দুই প্রকার। আলোক উৎস হচ্ছে কিনা দুই প্রকার। প্রথমে এরকম করে লিখবি যে আলো চ্যাপ্টার, এখানে 14 মার্কস আছে। কি কি পড়া হচ্ছে এখানে? আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ। এরপরে হেডিং দিয়ে আলোর উৎস দুই প্রকার। ঠিক আছে, আলোর উৎস হচ্ছে কত প্রকার হচ্ছে, দুই প্রকার হচ্ছে। আলোর উৎস দুই প্রকার হচ্ছে। একটা হচ্ছে কি স্বপ্রভ উৎস, স্বপ্রভ উৎস। ঠিক আছে, ইংরেজি লিখতে পারিস লুমিনাস সোর্স অফ লাইট। ঠিক আছে, আর একটা হচ্ছে কি অপ্রভ উৎস বা নিষ্প্রভ আলোক উৎস। ঠিক আছে, স্বপ্রভ, আরেকটা হচ্ছে কি অপ্রভর বা নিষ্প্রভ আলোক উৎস। এটা হচ্ছে কিনা নন লুমিনাস বলতে পারিস, নন লুমিনাস সোর্স অফ লাইট। এখন কথা হচ্ছে যে স্বপ্রভ আলোক উৎস কোনটা? যে আলোক উৎস থেকে আলোক রশ্মি নিঃসৃত হচ্ছে, মানে কোনটা? এই যে যে লাইট আছে, বাল্ব আছে বা সূর্য, ঠিক আছে, যারা নিজের আলো নিজে কি করে নিঃসৃত করে। ঠিক আছে, কোনো বস্তু, কোনো বস্তু যখন তার নিজস্ব আলো নিঃসরণ করে তাকে স্বপ্রভ আলোক উৎস বলে। ঠিক আছে, কোনো বস্তু যখন নিজে আলো, মানে হচ্ছে রশ্মি কি করছে, নিঃসরণ করছে, ঠিক আছে, আলো নিঃসরণ করছে, সেটা হচ্ছে কিনা স্বপ্রভ আলোক উৎস। এবার এই স্বপ্রভ আলোক উৎসের উদাহরণ কি কি হতে পারে বল, নিজেরাই বল উদাহরণ, দুটো একটা উদাহরণ দে। উদাহরণ কি কি হতে পারে? সূর্য। ঠিক আছে,
সূর্য হতে পারে, আর কি হতে পারে, জ্বলন্ত মোমবাতি, নাকি না, জ্বলন্ত মোমবাতি, ঠিক আছে, এগুলোই হতে পারে। এবারে নিষ্প্রভ আলোক উৎস হচ্ছে কি, যে বস্তুর নিজস্ব কোনো আলো নেই, সপ্রভ আলোক উৎস থেকে আসা আলোর প্রতিফলন করে তাদেরকে নিষ্প্রভ আলোক উৎস বলে। উদাহরণ কি হতে পারে, চাঁদ হতে পারে, একটাই দিলে হবে। হয়েছে, তাহলে কি বললাম, আলো চ্যাপ্টার শুরু হচ্ছে প্রথমে কি না, আলোক উৎস দিয়ে, ঠিক আছে। সপ্রভ আলোক উৎস হতে পারে, নিষ্প্রভ বা অপ্রভ আলোক উৎস হতে পারে। সপ্রভ আলোক উৎস হচ্ছে কি, কোনো বস্তু যখন নিজস্ব আলো নিঃসরণ করছে সেটা হচ্ছে কি সপ্রভ আলোক উৎস, তার নিজের আলো আছে। উদাহরণ কি হচ্ছে, সূর্য, জ্বলন্ত মোমবাতি, এইসব হচ্ছে। অপ্রভ আলোক উৎস বা নিষ্প্রভ আলোক উৎস হচ্ছে কি, যাদের কোনো নিজস্ব আলো নেই, ঠিক আছে। সপ্রভ আলোক উৎস থেকে আসা আলোক রশ্মিকে কি করছে, প্রতিফলন করছে। হয়ে গেছে, এটা বুঝতে পারি, ঠিক আছে। কোনো বস্তু থেকে যখন মানে আলোক রশ্মি এসে আরেকটা বস্তুর উপরে পড়ছে, তখন তিনটে ঘটনা হতে পারে, ঠিক আছে। যেমন এই বোর্ডের উপরে আলোক রশ্মি এসে পড়েছে, এই বোর্ডের উপরে যখন আলোক রশ্মি এসে পড়েছে, তাহলে এখানে তিনটে ঘটনা হচ্ছে। কিরকম না, আলোর প্রতিফলন হচ্ছে, প্রতিসরণ হচ্ছে, আর কি হচ্ছে, শোষণ হচ্ছে। মানে ধর এটা হচ্ছে কি, এটা একটা কোনো মাধ্যম, মানে এর মাধ্যমের হচ্ছে বিভেদ তল আছে। এখানে যদি কোনো আলোক রশ্মি এসে পড়ে, আলোক রশ্মিকে আমরা কিরকম ধরি, সরল রেখা হিসাবে ধরি, ঠিক আছে। কিন্তু আলো সরল রেখা কি, আলো কি, যদি বলা হয় আলো কি, আলো হচ্ছে কি এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, মানে আলো হচ্ছে কি একটা শক্তি, ঠিক আছে। এটা নিয়ে পরে বলছি, তবে এটুকু যে কোনো আলো যদি এসে এখানে পড়ে, তাহলে আলোর কিছু অংশ যে মাধ্যম থেকে এসেছিল সেই মাধ্যমে ফিরে যেতে পারে, এটাকে কি বলবো, প্রতিফলন, ঠিক আছে। মানে আলো ধর বায়ু মাধ্যম থেকে এসে কাঁচের ওপরে পড়েছে, পড়ার পরে কি হচ্ছে না, আলো আবার কিছুটা বায়ু মাধ্যমে ফিরে গেছে, তাহলে যে যে আলোগুলো বায়ু মাধ্যম থেকে এসে পুনরায় আবার বায়ু মাধ্যমে ফিরে গেছে, তাদের প্রতিফলন হয়েছে। আচ্ছা, কিছু আলোক রশ্মি এই কাঁচের মধ্যে প্রবেশও করতে পারে দিক পরিবর্তন করে, সেটা হবে কি না প্রতিসরণ, যারা কাঁচের মধ্যে প্রবেশ করলো, ঠিক আছে। এটা হচ্ছে কি, ধরো কাঁচ, এটা হচ্ছে কি বায়ু। তাহলে কি হলো, আলোক রশ্মি এসে যখন কাঁচের উপরে পড়েছে, বায়ু থেকে এসে কাঁচের উপরে পড়েছে, কিছু অংশর প্রতিফলন হয়েছে, কিছু অংশ প্রতিসরণ হয়েছে।
আর কিছু অংশ কি হবে না এই কাঁচে কি হবে না শোষণও হতে পারে, তাই না? এইখানটায় এই কাঁচকে কি করতে পারে, শোষণও করতে পারে কিছু অংশ। তাহলে আমি কি কি বলতে পারি না আলোক রশ্মি যখন কোনো মাধ্যমের উপর আপতিত হয়, লিখবো কি আলোক রশ্মি যখন কোনো মাধ্যমের উপর আপতিত হয় তিনটি ঘটনা ঘটতে পারে, তাই না? তিনটি ঘটনা হতে পারে। একটা হচ্ছে কি প্রতিফলন, আরেকটা হচ্ছে কি প্রতিসরণ, আর একটা হচ্ছে কি শোষণ। আলোক রশ্মির শোষণ হতে পারে। এবারে আমি যে এক্ষুনি চ্যাপ্টারের হেডিং এ বললাম যে এখানে তিনটে পার্ট আছে, প্রতিফলন আছে, প্রতিসরণ আছে, আর আলোর বিচ্ছুরণ আছে, ঠিক আছে? তো বিচ্ছুরণটা তাহলে যাবে কোথায়? আলোর বিচ্ছুরণটা তাহলে যাবে কোথায়? অ্যাকচুয়ালি আলোর বিচ্ছুরণটা আলোর প্রতিসরণের মধ্যেই পড়ে, ঠিক আছে? আলোর বিচ্ছুরণ কিন্তু একটা আলোর প্রতিসরণের ঘটনার মধ্যেই পড়ে। তো এখানে কি হচ্ছে, আলোর প্রতিসরণ হচ্ছে আর হচ্ছে কি না শোষণ হচ্ছে। এবারে কোথায় বলবো যে আলোর প্রতিফলন হচ্ছে না, যেখানে দেখবো কি যে ধর 100টা আলোক রশ্মি এসে পড়েছে, তার মধ্যে 95টা আলোক রশ্মির প্রতিফলন হয়ে গেছে, 5টা ধরো প্রতিসরণ হয়েছে, তখন আমি কি বলবো যে না এখানে প্রতিফলন হচ্ছে। যেমন যদি আমি এমনি যে আমরা যে আয়নায় মুখ দেখি, তার উপরে আলো যদি পড়ে, তার বেশিরভাগ অংশ কি হয়, প্রতিফলন হয়, তাহলে ওখানে কি বলবো যে আলোর প্রতিফলন হচ্ছে। আর যদি বলি যে না শুধু এমনি একটা কাঁচের মানে হচ্ছে কাঁচ আছে, তার মধ্য দিয়ে কিন্তু আলো যে চলেও যাবে, তাহলে সেখানে কি বলবো আলোর প্রতিসরণ হচ্ছে। তাহলে যেখানে যেমন হচ্ছে সেরকম, তাহলে প্রতিফলন, প্রতিসরণ আর শোষণ হচ্ছে। এবারে যদি বলি যে আলো হচ্ছে কি, আলো কি যদি বলি, তাহলে কি লিখবো, আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে? আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো হচ্ছে কিনা এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে? অর্থাৎ এটি এক প্রকার কি শক্তি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানেই শক্তি, ঠিক আছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ শক্তি বহন করে, তাহলে এটি হচ্ছে এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে? এটি এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনানুভূতি সৃষ্টি করে, তাই না? আলো হচ্ছে কি এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ এটি এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনানুভূতি সৃষ্টি করে। আমাদের কি হচ্ছে, আমাদের চোখে যদি পড়ে তাহলে কি করবে না দেখতে সাহায্য করবে, ঠিক আছে? দেখতে সাহায্য করবে। তাহলে প্রথমে আমি যে বস্তুটাকে দেখছি, তার মানে কি এই বোর্ডটাকে দেখছি, মানে নিশ্চয়ই বোর্ড থেকে আলোক রশ্মি আমার চোখে এসে পড়েছে, চোখে রেটিনাতে এসে পড়েছে, ফলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। না হলে কি হবে না দেখতে পাবো না। যদি এই বস্তু থেকে কোনো আলোক রশ্মি না আসে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো না, ঠিক আছে? যেমন সূর্য থেকে আলোক রশ্মি আসছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবারে যদি কোনো জায়গা অন্ধকার আছে, অন্ধকার আছে মানে কি, সেখানে ধর এখানে আমি যদি পুরো রাত্রিবেলায় লাইট অফ করে দিই, এখানে এই বোর্ডটাকে কি দেখতে পাবো? দেখতে পাবো না, কেন? তখনও তো এই বোর্ডটা আছে, একে দেখতে পাচ্ছি না কেন? না একে দেখার জন্য আমাকে কি করতে হবে না এখান থেকে আলোক রশ্মি এসে পড়বে, আবার এইখান থেকে আলোক রশ্মি এসে চোখে আসবে, তবে গিয়ে এই বোর্ডটাকে দেখতে পাবো, ঠিক আছে? অর্থাৎ কোনো জায়গায় অন্ধকার মানে কি সেখানে আলোর অনুপস্থিতি, ঠিক আছে? আলোর অনুপস্থিতি, অন্ধকার মানে আলোর অনুপস্থিতি। এবারে চলে আসবো কি যে এখান থেকে শুরু হচ্ছে যে আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন আছে। এবার গলীয় দর্পণে আলোর প্রতিফলন আছে, ঠিক আছে?
তো গোলীয় দর্পণে আলোর প্রতিফলন লেখার আগে আলোর প্রতিফলন কাকে বলে, প্রতিফলনের সূত্র, এইসব একটু একটু করে জানতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। প্রথমে লেখ আলোর প্রতিফলন কাকে বলে, ঠিক আছে, আলোর প্রতিফলন কাকে বলে। কি লিখবো, আলোক রশ্মি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় যদি অন্য কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হয় এবং আপতিত আলোক রশ্মির কিছু অংশ পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে আলোর প্রতিফলন বলে। ঠিক আছে, আমার হাতের লেখা কারোর বুঝতে অসুবিধা হচ্ছে কি, বুঝতে অসুবিধা হচ্ছে না? কি বলেছি, আলোক রশ্মি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময়। সমসত্ব স্বচ্ছ মাধ্যম, এই কথাটার মানে কি? সমসত্ব মানে কি, ধর আমি জল নিয়েছি, এই যে জলটা আছে, এই জলটা সব জায়গায় সমান এর উপাদান আছে, ঠিক আছে, মানে আমি যদি বলি ঘনত্ব, অ্যাকচুয়ালি সমসত্ব মানে বোঝায় কি, যে এখানে প্রতিসরাঙ্ক বলে একটা টার্ম আসবে, ঠিক আছে, সেই প্রতিসরাঙ্কটা মানে আলোর ক্ষেত্রে সমসত্ব মাধ্যম মানে তার প্রতিসরাঙ্ক সব জায়গায় সমান হবে। আর যদি আমি বলি যে দ্রবণ চ্যাপ্টার যদি পড়ি, সেক্ষেত্রে সমসত্ব মাধ্যম মানে কি বোঝাবে, ঘনত্ব সব জায়গায় সমান। তাহলে এটা যেহেতু আলোর চ্যাপ্টার পড়া হচ্ছে, আমি যদি বলি যে এখানে বায়ু মাধ্যমটা সমসত্ব মাধ্যম, তার মানে কি এখানে সব জায়গার প্রতিসরাঙ্ক কি হবে, সমান হবে, ঠিক আছে। যদি আমি দ্রবণ চ্যাপ্টারে এই ওয়ার্ডটা ব্যবহার করি, তখন সমসত্ব মানে কি সব জায়গাতে উপাদানগুলো সমান সমান থাকবে, মানে ধর আমি চিনিকে জলে গুলিয়ে দিয়েছি, সব জায়গাতে মিষ্টি সমান হবে, ঠিক আছে। আর আলোর ক্ষেত্রে কি হবে, যে সমসত্ব মানে কি সব জায়গাতে আলোর গতিবেগ যেন সমান হয়, মানে ধর এই রুমের মধ্যে যখন আলোক রশ্মি যাচ্ছে, তখন এই বিন্দুতে আলোর যা বেগ হবে, পরে এখানেও আলোর বেগ তাই হবে, তবে গিয়ে বলবো কি এই এই জায়গাটা আলোর ক্ষেত্রে সমসত্ব মাধ্যম। স্বচ্ছ মানে কি, যে যার মধ্যে দিয়ে আলো যেতে পারবে, অস্বচ্ছ মানে কি যার মধ্যে দিয়ে আলো যেতে পারবে না, এই দেওয়ালের মধ্যে দিয়ে আলো যেতে পারবে না, এটা হবে কি অস্বচ্ছ মাধ্যম। কাঁচের মধ্য দিয়ে আলো যেতে পারবে, কাঁচ স্বচ্ছ মাধ্যম, জল স্বচ্ছ মাধ্যম। তাহলে কি বললাম, আলোক রশ্মি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময়, ধর বায়ুর মধ্য দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমের বিভেদ তলে, ধরলাম আমি কি করলাম, কাঁচের উপরে পড়েছে, বিভেদ তলে আপতিত হয় এবং এবং আপতিত আলোর কিছু অংশ, মানে এখানে যে আলোর রশ্মিগুলো পড়েছে তার কিছু অংশ পুনরায় প্রথম মাধ্যম, মানে কি যে মাধ্যম থেকে এসেছিল সেই মাধ্যমে, প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে আলোর প্রতিফলন বলে। একদম ক্লিয়ার হয়েছে? অসুবিধা আছে কারোর? আলোর প্রতিফলনের সংজ্ঞা কারোর অসুবিধা আছে বল, যদি কারোর অসুবিধা থাকে বলতে পারিস। আলোক রশ্মি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় যদি অন্য কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হয় এবং আপতিত আলোক রশ্মির কিছু অংশ পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে আলোর প্রতিফলন বলে। এবার এই প্রতিফলনের সূত্র আছে, তার আগে প্রতিফলনের কতগুলো জিনিস আমাদেরকে জানতে হবে। কিরকম, যে যে তলটা
আলোর প্রতিফলন ঘটাচ্ছে তাকে আমরা কি বলবো, প্রতিফলক তল, তাই না? ধর এটা হচ্ছে কি, আমরা সবসময় না প্রতিফলক তলকে আমরা কি বলি, যে আয়নার মতো ধরি, মানে এটা হচ্ছে কি দর্পণের মতো ধরি। তো এটাকে আমরা কি বলবো, প্রতিফলক তল। মানে যে তলে আলোর প্রতিফলন হচ্ছে সেটা হচ্ছে প্রতিফলক তল। এবারে এখানে আলোক রশ্মি এসে পড়লো, যে আলোক রশ্মিটা এসে পড়েছে সেটাকে আমরা কি বলবো, কি আলোক রশ্মি বলে, আপতিত আলোক রশ্মি, তাই না? তাহলে এরকম করে ছবিটা আঁকছি, শুধু আপতিত আলোক রশ্মি, আপতিত আলোক রশ্মি, এটা হচ্ছে কি আপতিত আলোক রশ্মি, এই এর আলোক রশ্মিটা যেটা এসে পড়েছে। আচ্ছা, যে বিন্দুতে আলোক রশ্মিটা এসে পড়েছে সেই বিন্দুটা হচ্ছে কি, সেই বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু, সেই বিন্দুটা হবে কি আপতন বিন্দু, এটা হবে আপতন বিন্দু, ঠিক, আপতন বিন্দু। আচ্ছা, এই আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপরে একটা লম্ব টানতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি প্রতিফলক তল, এটা আপতন বিন্দু, তাহলে এটা হচ্ছে কি অঙ্কিত অভিলম্ব, তাহলে এটাকে কি বলে, অভিলম্ব। অভিলম্ব মানে কি হচ্ছে না, আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব। কোথায় অভিলম্ব টানতে হবে, আপতন বিন্দুতেই টানতে হবে, অন্য কোনো বিন্দুতে না। আর কি কি হবে না, প্রতিফলক তলের উপরে লম্ব হতে হবে। এবারে এই আলোক রশ্মিটা কি হবে, যেটা প্রতিফলন হয়েছে সেটাকে কি আলোক রশ্মি বলে, প্রতিফলিত রশ্মি। এটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। তাহলে এখানে হচ্ছে কি না, প্রতিফলিত রশ্মি, এই ছবিটা সবাইকে আঁকতে হবে, প্রতিফলিত রশ্মি। তাহলে কি কি বললাম, যে এটা একটা হচ্ছে কি তল, যেটাকে বলছি প্রতিফলক তল, যে আলোক রশ্মিটা এসে পড়েছে তাকে কি বলছি, আপতিত আলোক রশ্মি। যে বিন্দুতে এসে পড়েছে সেটা হচ্ছে আপতন বিন্দু, আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপরে এটা হচ্ছে লম্ব, যেটাকে আমরা কি বলছি, অভিলম্ব। আর এই আলোক রশ্মিটা হচ্ছে কি, যেটা আবার ফিরে গেছে সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এবারে যেটা কথা হচ্ছে কি, অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণটা করে তাকে কি বলে, আপতন কোণ বলে। আর অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণ করে তাকে কি বলে, প্রতিফলন কোণ, ঠিক আছে? তাহলে আই হচ্ছে কি, আইটা হচ্ছে কি অভিলম্বের সঙ্গে, অভিলম্বের সঙ্গে সঙ্গে আপতিত রশ্মির, রশ্মির কোণ সমান হচ্ছে কি আপতন কোণ, ঠিক আছে? আপতন কোণ হচ্ছে। আর একটা কি না, আর এটা লেখা হয়ে গেছে, প্রতিফলন কাকে বলে লেখা হয়ে গেছে। আরটাকে কি লিখবো, যে অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মির কোণ, ঠিক আছে? আর হচ্ছে কি অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মির কোণ, যেটাকে কি বলছি, প্রতিফলন কোণ, হলো? তাহলে এতগুলো জিনিস হয়েছে। এবারে প্রতিফলনের সূত্র লিখতে হবে, ছবিটা আগে এঁকে নে, তারপরে এই চ্যাপ্টারের উপরে 14 মার্কস আছে, আর প্রবাহী তড়িতের উপরেও অনেকটা বড় মার্কস আছে। মানে কেউ যদি এই দুটো চ্যাপ্টার পড়ে নেয় সে কিন্তু পরীক্ষায় পাস করে যাবে, আর কিছু করতে হবে না। তবে এই দুটো চ্যাপ্টার থেকে সব কোশ্চেন করতে গেলে অনেক ভালো করে পড়তে হবে।
বইতে এইগুলো লেখা নেই প্রথম থেকে, ঠিক আছে, পুরো গলীয় দর্পণ শুরু করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এই জিনিসগুলো না জানলে গলীয় দর্পণে যখন পড়া হবে ছবি আঁকার সময়, তখন কিন্তু বারবার কনফিউশন আসবে যে কেন এটা এরকম হলো। এই জন্য এই জিনিসগুলোকে প্রথম একবার পড়ে নিতে হচ্ছে। এর আগে কোন ক্লাসে আলো চ্যাপ্টার ছিল, আলোর প্রতিফলন বা এরকম ছিল? এইটা ছিল নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, এগুলো ছিল। তাহলে নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন আমি আর লিখবো না, শুধু আলোর প্রতিফলনের সূত্রটা লিখবো, ঠিক আছে। আলোর প্রতিফলনের সূত্র লিখবো, লিখে গলীয় দর্পণে চলে যাবো। হয়েছে? লেখা হয়ে গেছে। এবার হেডিং দে আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের সূত্র কি হবে? কে বলবি বল। আলোর প্রতিফলনের সূত্র তো ক্লাস এইটা ছিল, ক্লাস এইটে ছিল আলোর প্রতিফলনের সূত্র। বল আলোর প্রতিফলনের সূত্র বল। আর ওইখানটাই গন্ডগোল হয় জানি। আচ্ছা, আলোর প্রতিফলনের সূত্র, আলোর প্রতিফলনের সূত্র, ঠিক আছে। কি লিখবো? আলোর, এটা দিতেই পারে কেন কি এটা বইতে আছে। আলোর প্রতিফলন নিম্নলিখিত সূত্র দুটি মেনে চলে, ঠিক আছে। নাম্বার ওয়ান কি লিখবো? প্রথম সূত্র, প্রথম সূত্র কি লিখবো? না আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সহিত সমান হয়, ঠিক আছে। সর্বদা প্রতিফলন কোণের সহিত সমান হয়। দ্বিতীয় সূত্র কি হবে? এরকম প্রথম সূত্র দ্বিতীয় সূত্র বলে কিছু নেই, এক দুই করে লিখে দিলেও চলবে, ঠিক আছে। কি লিখবো? আপতিত রশ্মি, আপতিত রশ্মি, তারপরে কি? প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আর কি হবে? আপতন বিন্দুতে, বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব, প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। মানে কি হচ্ছে? এই যে যে ব্যাপারটা লিখছিলাম এখানটায়, এখানে এটা হচ্ছে কি আপতিত রশ্মি, এটা কি প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব মানে কি এটা, এই তিনটে কি হবে? একই সমতলে থাকবে। মানে মানে কি হচ্ছে? এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, আর এটা ধরো অভিলম্ব, এরা কি হবে? একটা পৃষ্ঠাতে, খাতার পৃষ্ঠাতে থাকবে এরকম, ঠিক আছে, সমতলে থাকবে। মানে এরকমটা হবে না যে এটা আপতিত রশ্মি হচ্ছে, এটা প্রতিফলিত রশ্মি হচ্ছে, আর উম, হচ্ছে অভিলম্বটা এদিকে হচ্ছে, এরকম হবে না, ঠিক আছে। তিনটে যেন একই তলে থাকে, বোঝা গেছে? তিনটে একই তলে থাকে। তাহলে কি হচ্ছে? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত, আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এবার আমার কোশ্চেন হচ্ছে যে আহ, এই যে যে প্রতিফলন যেটা হচ্ছে,
নিয়মিত প্রতিফলন হতে পারে, বিক্ষিপ্ত প্রতিফলন হতে পারে। কোন প্রতিফলনের ক্ষেত্রে এই সূত্র দুটো প্রযোজ্য হবে? নিয়মিত প্রতিফলন না বিক্ষিপ্ত প্রতিফলন? নিয়মিত প্রতিফলন কেমন হচ্ছে? নিয়মিত প্রতিফলন মানে এরকম হচ্ছে কি, সমতল, সমতলের উপর আলোক রশ্মিগুলো এসে পড়বে, সমান্তরাল আলোক রশ্মি, এবং প্রতিফলনের পর সেগুলো এরকম করে ফিরে যাবে। এটা হচ্ছে কি নিয়মিত প্রতিফলন, তাই না? আর বিক্ষিপ্ত প্রতিফলন কেমন ছিল? এরকম একটা অমসৃণ তল, যার উপরে কি হচ্ছে, আলোক রশ্মিগুলো এসে পড়বে, এরকম করে সমান্তরাল আলোক রশ্মি এসে পড়েছে, কিন্তু এরা কি হবে, চারদিকে এদিকে ওদিকে কি হবে, ছড়িয়ে পড়বে, তাই না? ছড়িয়ে পড়বে না, এটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। তো আমার কোশ্চেন হচ্ছে যে আলোর প্রতিফলনের যে এই যে দুটো সূত্র কোন প্রতিফলনের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে? নিয়মিত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলনে হচ্ছে না। বিক্ষিপ্ত প্রতিফলনেও হচ্ছে, এখানে কি মেনশন করা ছিল যে আলোর প্রতিফলন নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে হবে, বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে হবে না? যে কোনো প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলনের সূত্র প্রযোজ্য হবে। সূত্র মানে সেটা সব জায়গায় প্রযোজ্য হবে। আর যদি বলি যে কিভাবে প্রযোজ্য হচ্ছে, এখানে দেখ একটা জিনিস, যদি তুই এখানে যদি দেখিস যে এই আলোক রশ্মি, আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি, এখানে যদি আমি লম্ব টানি, যদি এখানে লম্ব টানি, তাহলে কি হচ্ছে, এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, এই দুজন সমান হবে। আর এখানে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি অভিলম্ব একই সমতলে থাকবে প্রত্যেকটা বিন্দুতে। বলবি এখানে তাহলে কিভাবে হচ্ছে, এখানে এই যে যে আপতিত রশ্মি, এই যে প্রতিফলিত রশ্মি, এই বিন্দুতে আমি অভিলম্বটা টানবো কেমন না, কোনো বক্ররেখা যখন হয়ে যাবে তার উপরে লম্ব, লম্ব কিভাবে টানবো না, যে বিন্দুতে আমি লম্ব টানার কথা বলছি সেই বিন্দুতে আমাকে কি করতে হবে, একটা স্পর্শক টেনে নিতে হবে প্রথম। এটা হচ্ছে কি স্পর্শক। স্পর্শক মানে কি, এরকম যদি একটা বক্ররেখা হয়, যদি বলি আমি এই বিন্দুতে স্পর্শক টানতে চাই, তাহলে কি হবে, এই বিন্দুকে জাস্ট স্পর্শ করে যাবে একটা সরল রেখা। এই বিন্দুতে স্পর্শক মানে কি, এই বিন্দুকে স্পর্শ করে যাবে একটা সরল রেখা, ঠিক আছে? তো যদি বলি, আমি যদি বলি এই বিন্দুতে লম্ব কিভাবে টানবো, এটা বক্ররেখা, এই বিন্দুতে লম্ব মানে কি, এই বিন্দুতে যে স্পর্শকটা টেনেছি তার উপরে লম্ব হবে। এই বিন্দুতে স্পর্শক লম্ব কিরকম হবে, এই বিন্দুতে যে স্পর্শকটা টানেছে তার উপরে লম্ব হবে, বুঝতে পারছিস? তাহলে এখানে লম্ব কি হবে, এই স্পর্শকটার উপরে লম্ব হবে, তাই না? এটা হলো লম্ব। আচ্ছা এখানে কি হবে, এখানে দেখা গেল এটা হচ্ছে কি স্পর্শক, তাহলে লম্বটা হবে কোন দিকে, এদিকে, হ্যাঁ কি না? আচ্ছা এখানে হচ্ছে স্পর্শক ধর কোন দিকে হচ্ছে, এদিকে হচ্ছে, তাহলে এর উপরে লম্ব কোন দিকে হবে, লম্ব হবে এরকম করে, এটা ধরো এরকম আছে, তাহলে লম্ব হবে কোন দিকে, এরকম করে। যদি আমি এখানে আপতন কোণ প্রতিফলন কোণ মাপি, দেখতে পাবো কি আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে, আর এই তিনটে কি হবে, একই সমতলে থাকবে। এখানে যদি দেখি আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে। শুধু কি এগুলো বেঁকে যাচ্ছিল কেন না, এটা হচ্ছে কি না সমতল ছিল, এই বিন্দুতে লম্ব, এই বিন্দুতে লম্ব, এই বিন্দুতে লম্বগুলো সব একই রকম হচ্ছিল। এই জন্য কি হচ্ছে, এখানে যে আলোক রশ্মিগুলো সমান্তরাল ভাবে এসে পড়েছে সেগুলো আবার সমান্তরাল ভাবে ফিরে গেছে। এখানে যে আলোক রশ্মিগুলো সমান্তরাল ভাবে এসছে, ঠিক আছে, কিন্তু এই বিন্দুতে লম্ব, এই বিন্দুতে লম্ব, এই বিন্দুতে লম্বগুলো একই সমান নয়, এদিক ওদিক হয়ে গেছে। ফলে কি হচ্ছে, আলোক রশ্মিগুলো এটা এদিকে এটা এদিকে এরকম করে ছড়িয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা বিন্দুতে আপতন কোণ প্রতিফলন কোণ সমান হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে আলোর প্রতিফলনের সূত্র দুটি নিয়মিত এবং বিক্ষিপ্ত উভয় প্রকার প্রতিফলনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, ঠিক আছে? তাহলে কি লিখবো, এটা স্টার বলে লিখছি, সূত্রের সঙ্গে লিখতে হবে, ঠিক আছে? প্রতিফলনের সূত্র দুটি, নিয়মিত এবং বিক্ষিপ্ত উভয় প্রকার প্রতিফলনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, প্রযোজ্য হয়, ঠিক আছে? তাহলে প্রতিফলনের সূত্র দুটি নিয়মিত এবং বিক্ষিপ্ত উভয় প্রকার প্রতিফলনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, ঠিক আছে?
বেশ, এবার এখান থেকে কি বলবো যে উম, কোন কোন প্রতিফলনের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হয়, নিয়মিত না বিক্ষিপ্ত? কোনটার ক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হয়? নিয়মিত, তাই না? বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় না, এগুলো পরে আসবো। তার আগে বলে দিচ্ছি যে আলোর বিচ্যুতি কি রকম হচ্ছে, ঠিক আছে? আলোর বিচ্যুতি কি রকম হচ্ছে সেটা দেখার জন্য দেখ এরকম করে আলোর প্রতিফলনের ক্ষেত্রে ক্ষেত্রে বিচ্যুতি কোণ নির্ণয়, বিচ্যুতি কোণকে চ্যুতি কোণও বলে, ঠিক আছে? বা চ্যুতি কোণ নির্ণয়। এবারে কথা হচ্ছে যে বিচ্যুতি বলতে মানে কি বুঝি, যে ধর এরকম একটা আলোকরশ্মি যাচ্ছিল, এটা হচ্ছে এর মানে প্রথমে যে পথে যাচ্ছিল সেই পথ। এখন কি হলো, এখানে কোনো একটা মানে বস্তু ছিল, সেটাতে আলোর প্রতিফলন হয়ে ধর বা যে কোনো ভাবে আলো এরকম করে বেঁকে গেছে, যেতেই পারে, যে কোনো ভাবে মুখ বেঁকে গেছে যদি যায়, আমরা চ্যুতিকোণ কিভাবে বার করি না, আলোক রশ্মি প্রথমে কোন দিকে যাচ্ছিল, এইদিকে, সেই দিকে না গিয়ে আলোক রশ্মি এখন এই দিকে যাচ্ছে, তাহলে তার প্রাথমিক যে পথ ছিল সেখান থেকে কতটা বেঁকে গেছে, কত কোণে বেঁকে গেছে, সেটাই হবে কি না চ্যুতিকোণ, ঠিক আছে? এটাকে আমরা কি বলি চ্যুতিকোণ, ডেল্টা, এটাকে কি বলে ডেল্টা। এটা এই যে এইরকম করে লিখেছি, এটা হচ্ছে কি না ডেল্টা, ঠিক আছে? তো চ্যুতিকোণ এরকম হচ্ছে, কিন্তু প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতিকোণ কিভাবে বার করব সেটাই কথা, ঠিক আছে? প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতিকোণ কিভাবে বার হবে, মানে এটা হচ্ছে আমি কি কি দেখালাম, যে কোনো মানে জায়গাতে চ্যুতিকোণ যদি আমাকে বার করতে বলে, আমি দেখবো কি না আলোক রশ্মি প্রথমে কোন পথে যাচ্ছিল, এই পথে, এখন কোন পথে যাচ্ছে, এই পথে, তাহলে ওর প্রাথমিক যে পথ ছিল সেখান থেকে ওটা কতটা ঘুরে গেছে, ওটাই হচ্ছে কি ওর চ্যুতিকোণ। এবার প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতিকোণ কেমন হচ্ছে দেখি। ধর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি সমতল দর্পণ একটা, এটা একটা সমতল দর্পণ, এই সমতল দর্পণে আলোক রশ্মি এসে পড়েছে এরকম, ঠিক আছে? আলোক রশ্মি এসে পড়েছে, এখন আলোক রশ্মি প্রতিফলনের উপর কি হয়েছে, এরকম করে গেছে। আচ্ছা, এই দর্পণ যদি না থাকতো, এই এই আয়না যদি না থাকতো, আলোক রশ্মি কিরকম হতো, এরকম করেই যেত এই পথে, আয়না থাকার জন্য ও এই পথে গেছে, তাহলে কতটা কোণ ঘুরে গেছে, এই কোণটা ঘুরে গেছে না, এইটা, এইটা ঘুরে গেছে না, এতটা কোণ ঘুরে গেছে, এইটা হচ্ছে কি ডেল্টা চ্যুতিকোণ। এখন এইটা আমাদেরকে বার করতে হবে, কি করে করব না, ধরে নিচ্ছি এটা হচ্ছে কি অভিলম্ব এই বিন্দুতে, দর্পণের উপর অভিলম্ব এটা তো, ঠিক আছে? দর্পণের উপরে এটা কিন্তু অভিলম্ব, তাহলে এটা হচ্ছে কি আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। আপতন কোণ যা হয় প্রতিফলন কোণও তাই হয়। আমরা এখানে আই লিখেছিলাম, এখানে আর লিখেছিলাম না, কিন্তু আই ইজ ইকালস টু তো আর, এই জন্য আমি এটাকেও আই লিখছি, এটাকেও আই লিখছি। তাহলে আমাকে কি বার করতে হবে, ডেল্টা বার করতে হবে। এবার একটা জিনিস লক্ষ্য কর, এই যে যে আপতিত আলোক রশ্মি আর এই যে যে ডট ডট যে লাইনটা আছে, এটা হচ্ছে কি পুরো একটা সরল রেখা, তাহলে এই রকম একটা পুরো সরল রেখা, যার হচ্ছে কি না এই কোণটা হচ্ছে কত আই, এই কোণটা আই, এই কোণটা ডেল্টা, একটা সরল রেখার উপরে মোট কোণ কত হয়, 180। তাহলে আমি এখানে কি লিখতে পারি, আই প্লাস আই প্লাস ডেল্টা ইজিক্যালস টু 180 ডিগ্রি, বা এখান থেকে কি লিখবো, 2i প্লাস ডেল্টা ইজিক্যালস টু 180 ডিগ্রি, বা ডেল্টা ইজিক্যালস টু 180 ডিগ্রি মাইনাস 2i। কার অসুবিধা বল, ডেল্টা ইজিক্যালস টু 180 ডিগ্রি মাইনাস 2i হচ্ছে। এই সাইডের জানলাটা খুলে দেবো।
ওই জানলাটা খুলে দাও, এমনি ঠেলে দিলে খুলে যাবে। ব্যাস। তাহলে কি হচ্ছে, প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতিকোণ হচ্ছে কি ডেল্টা ইজিক্যালস টু 180 ডিগ্রি মাইনাস 2y হচ্ছে, ঠিক আছে। তাহলে একটা কোশ্চেন দিচ্ছি, যেটা যেরকম একটা দর্পণের উপরে আলোকরশ্মি পড়েছে, যেটা দর্পণের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে, ঠিক আছে। কি লিখবো, কোশ্চেন হচ্ছে কি একটি আলোকরশ্মি সমতল দর্পণের সঙ্গে একটি কোশ্চেন হচ্ছে কি একটি আলোকরশ্মি সমতল দর্পণের তলের সহিত 30 ডিগ্রি কোণে আনতভাবে আপতিত হলে প্রতিফলনের পর তার চ্যুতিকোণ কত হবে। কোশ্চেনটা এরকম, একটি আলোকরশ্মি সমতল দর্পণের তলের সহিত 30 ডিগ্রি কোণে আনতভাবে আপতিত হলে প্রতিফলনের পর তার চ্যুতিকোণ কত হবে। করে দেখ কি হয়। আপতন কোণ 30 ডিগ্রি নয়, আপতন কোণ 30 ডিগ্রি নয়, কি বলেছে, একটি আলোকরশ্মি সমতল দর্পণের তলের সহিত 30 ডিগ্রি কোণে আনত। ছবিটাও তো আঁকাই ছিল। এটা হচ্ছে কি দর্পণ, এটা হচ্ছে আলোকরশ্মি। এই আলোকরশ্মিটা সমতল দর্পণের তলের সঙ্গে 30 ডিগ্রি কোণে করেছে। আপতন কোণ কোনটা, এখানে যদি লম্বটা নেই তাহলে কি হচ্ছে, এটা পুরোটা, এটা যদি লম্ব হয় তাহলে এই পুরোটা হচ্ছে কত, 90 ডিগ্রি, তাই না। এটা 90 ডিগ্রি পুরোটা। যদি এটা 30 হয় তাহলে এটা কত হবে, এটা হবে 60। এটাই হবে আপতন কোণ। তাহলে আপতন কোণ হচ্ছে কত, 60 ডিগ্রি। কি করে লিখবো, লিখবো যে আলোকরশ্মি দর্পণের তলের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত হলে আলোকরশ্মি আলোকরশ্মি দর্পণের তলের সহিত 30 ডিগ্রি কোণে আনত ভাবে আপতিত হলে আপতন কোণ ব্র্যাকেটে আই সমান কত লিখবো, 90 মাইনাস 30, কত লিখবো, 60 ডিগ্রি। ঠিক লিখেছে, 90 মাইনাস 30 মানে কত হচ্ছে, 60 ডিগ্রি আপতন কোণ। এবার কি লিখবো, চ্যুতিকোণ ব্র্যাকেটের ডেল্টা ইজিক্যালস টু কত হবে, 180 ডিগ্রি মাইনাস 2i। 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 60 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, মানে উত্তর হবে কত, 60 ডিগ্রি। বোঝাচ্ছিল, কোশ্চেন একটু এরকম ছিল, ঠিক আছে। লম্ব আপতন, এরপরের কোশ্চেন লেখা হয়ে গেলে বলবি। ওদেরকে খাতাতে যা লেখানো পড়ানো হবে সেইগুলো যদি বুঝতে আশা করি অসুবিধা হবে না, কেন কি
এরকমটা মনে হবে না যে এটা কিভাবে হলো, ঠিক আছে, বুঝতে পারবি। শুধু কি প্র্যাকটিস রাখতে হবে, ওগুলোই মনে রাখতে হবে, দিলেই পরীক্ষাতে আর কিছু করার দরকার নেই, ওর বাইরে কোনো কোশ্চেনই যাবে না, ঠিক আছে, ওর বাইরে কোনো কোশ্চেন যাবে না। দিয়ে রায় মার্টিনের কোশ্চেন পেপার করলে তাতেই হয়ে যাবে সব। লিখবো কি, লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ, প্রতিফলন কোণ এবং চ্যুতি কোণ নির্ণয় করো। চ্যুতি কোণ কত হবে? পরের কোশ্চেন, লম্ব আপতনের জন্য প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ, প্রতিফলন কোণ এবং চ্যুতি কোণ কত হবে? বার করে দেখি। লম্ব আপতন মানে শুধু আমি বলে দিচ্ছি কি হবে। প্রথম কথা বল, এইরকম যদি আলোক রশ্মিটা দর্পণের উপর এসে লম্বভাবে আপতিত হয়, এটা হচ্ছে লম্ব আপতন। এবার এই ক্ষেত্রে আপতন কোণ, প্রতিফলন কোণ এবং চ্যুতি কোণ কি হবে বার করতে হবে। প্রথম কথা বল, এখানে আপতন কোণ কত হচ্ছে? হ্যাঁ, কত হচ্ছে? শূন্য হবে। আপতন কোণ শূন্য হচ্ছে কিভাবে? না, আমরা কি বার করি, যে যে বিন্দুতে আলোক রশ্মি পড়েছে সেটা হচ্ছে কি আপতন বিন্দু। এই বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কোণটা হবে এটাই, ঠিক আছে। তাহলে যদি আমি বলি যে এটাই অভিলম্ব, আবার এইটার ওপরেই আলোক রশ্মি পড়েছে, তাহলে এই দুটো রেখার মধ্যে কোণ কত হবে? জিরো হবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এখানে আপতন কোণ কি হচ্ছে? জিরো হচ্ছে। আপতন কোণ সমান কত হবে? 0 ডিগ্রি। আচ্ছা, আপতন কোণ যদি 0 ডিগ্রি হয়, প্রতিফলন কোণ কত হবে? 0 ডিগ্রি, প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলন কোণ সমান 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে চ্যুতি কোণ কত হবে? চ্যুতি কোণ হবে ডেল্টা ইজিক্যালস টু কত হয়? 180 ডিগ্রি মাইনাস 2i। 180 ডিগ্রি মাইনাস 2i এর মান কত? 0। তার মানে কত হবে? 180 ডিগ্রি। তার মানে কি, আলোক রশ্মিটা এরকম এসছিল, এদিকে আলোক রশ্মিটা এরকম এসছিল, দর্পণের উপর পড়লো, পড়ে কি হলো, আবার এইদিকে ঘুরে চলে গেল, তাই না? তাই না? ঘুরে চলে গেল না? তার মানে কি হচ্ছে, ধর আলোক রশ্মিটা এরকম এসে পড়ছিল, এরকম এসে পড়লো, পড়ার পরে আবার হচ্ছে এরকম করে ঘুরে গেল, একটা একটা রেখা যদি এরকম এসে পুরো এরকম করে ঘুরে যায়, তার মানে কত বলবো? 180 ঘুরে গেছে, ওটাই। তাহলে লম্ব আপতনের জন্য প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ, প্রতিফলন কোণ এবং চ্যুতি কোণ কত হচ্ছে? 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি হচ্ছে। আরেকটা কোশ্চেন দিই, সেটা হচ্ছে হুম, সমতল দর্পণে দর্পণে আলোর প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতি কোণ 100 ডিগ্রি হলে, চ্যুতি কোণ 100 ডিগ্রি হলে প্রতিফলন কোণ নির্ণয় করো। আপতিত রশ্মি দর্পণের তলের সহিত কত কোণ করে? আপতিত রশ্মি দর্পণের তলের সহিত কত কোণ করে?
তাহলে কোশ্চেন আছে কি না, সমতল দর্পণে আলোর প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতি কোণ 100 ডিগ্রি হলে প্রতিফলন কোণ নির্ণয় করো। আপতিত রশ্মি দর্পণের তলের সহিত কত কোণ করবে? কি করে করবি এবার? ওখানেই ঘোরানো আছে, দেখ কি দেওয়া আছে, চ্যুতি কোণ দেওয়া আছে, তাই না? চ্যুতি কোণ যদি দেওয়া থাকে কি পাওয়া যেতে পারে? ফর্মুলা লিখছি, কি দেওয়া আছে? চ্যুতি কোণ দেওয়া আছে কত? 100 ডিগ্রি, তাই না? ফর্মুলা যদি লিখি ডেল্টা ইজিক্যালস টু 180 ডিগ্রি মাইনাস 2i, তাহলে যদি এখানে আমি ডেল্টার মান লিখি 100 ডিগ্রি, এটা 180 ডিগ্রি মাইনাস 2i, তাহলে এখান থেকে 2i এই সাইডে নিয়ে আসছি, 100 ডিগ্রি মাইনাস 100, 180 মাইনাস 100, তাহলে কত হচ্ছে? 2i সমান কত হবে? 80, বা i সমান কত হচ্ছে? 40 ডিগ্রি, হচ্ছে না? i সমান 40, মানে এটা কি পেয়েছি? এটা হচ্ছে আপতন কোণ। তাহলে আপতন কোণ হচ্ছে কত? আপতন কোণ হচ্ছে 40 ডিগ্রি। এখানে কোশ্চেন কি বলেছিল? প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলন কোণ কত হবে? 40 ডিগ্রি। প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলন কোণ হবে কত? 40 ডিগ্রি। ঠিক আছে, এবারে কি লিখবো? যে আপতিত রশ্মি দর্পণের তলের সহিত কত কোণ করে। ধর এটা হচ্ছে কি আপতিত রশ্মি, দর্পণের তলের সঙ্গে যে কোণ করে সেটা জিজ্ঞেস করেছে। এটা হচ্ছে কি আপতন কোণ, দর্পণের তলের সঙ্গে ধরছি থিটা কোণ করে। ঠিক আছে, কি লিখবো? ধরি আপতিত রশ্মি দর্পণের তলের সহিত থিটা কোণ করে, তাহলে যদি এরকম হয় তাহলে কি লিখবো? থিটা প্লাস আই সমান কত লিখবো? 90 ডিগ্রি, থাকে না? থিটা প্লাস আই মানে 90 ডিগ্রি হবে তো, থিটা প্লাস আই মানে 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে কি, দর্পণের উপর লম্ব, এটা দর্পণের উপর লম্ব হচ্ছে। এটা যদি আপতিত আলোক রশ্মি দর্পণের সঙ্গে থিটা কোণ করে এবং আপতন কোণ যদি আই হয়, তাহলে থিটা আর আই মিলে কত হবে? 90 হবে। তাহলে এখান থেকে কি বলছে? থিটা প্লাস আই কত পেয়েছি? 40, মানে এটা হচ্ছে 90, তাহলে থিটা হবে কত? 50 ডিগ্রি। তাহলে কি হবে? আপতিত রশ্মি দর্পণের সঙ্গে কত কোণ করে? আপতিত রশ্মি দর্পণের সঙ্গে করে কত? 50 ডিগ্রি, এবং প্রতিফলন কোণ হবে কত? 40 ডিগ্রি। বোঝা যাচ্ছে কোশ্চেন কি হচ্ছে? হুম, ছবি এঁকে বলতে ছবি না আঁকলেও চলবে, তবে আমি বারবার ছবি আঁকছি কেন? যাতে বোঝা যায়। এরকম ছবি আঁকলেও অসুবিধা নেই, ঠিক আছে? এরকম ছবি আঁকলেও অসুবিধা নেই। হয়েছে, এবার চলে আসবো কি গোলীয় দর্পণ। এত সময় সমতল দর্পণের উপরে কিছু জিনিস বলছিলাম বারবার, ঠিক আছে, ওগুলোই হইলো। এবার হচ্ছে কি না গোলীয় দর্পণ। একটা হচ্ছে গোলীয় দর্পণ প্রথমে পড়া হবে, তারপরে অধিবৃত্তীয় দর্পণ বলে একটু আছে লাস্টের দিকে। তবে এখন হচ্ছে কি না গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কি না, গোলীয় দর্পণ দুই প্রকার হতে পারে। প্রথম হচ্ছে লিখছি গোলীয় দর্পণ। এর আগে কি হচ্ছিল এত সময়? সমতল দর্পণ। গোলীয় দর্পণ ইংরেজি হচ্ছে কিনা স্ফেরিক্যাল মিরর।
আচ্ছা, দর্পণ কাকে বলে? প্রথম কথা হচ্ছে দর্পণ যদি আমি বলি, ধর এটা আমি একটা কাঁচের প্লেট রেখেছি, তাহলে এর মধ্য দিয়ে কি হবে, আলো যদি ফেলি তাহলে বেশিরভাগ আলো কিন্তু এর মধ্য দিয়ে চলে যাবে, ঠিক আছে? বেশিরভাগ আলো চলে যাবে এর মধ্য দিয়ে। তো সেটাকে যদি আমি এইখানটায় একটা পারদের প্রলেপ দিয়ে দিই এই সাইডে, তাহলে কি হচ্ছে, পারদ একটা অস্বচ্ছ পদার্থ, তখন কি হবে, আলোক রশ্মিটা প্রতিফলন হয়ে এদিকে যাবে। তো এইগুলোকে কি বলছে, দর্পণ। দর্পণ মানে কি, একদিকে কোনো অস্বচ্ছ পদার্থের প্রলেপ থাকবে। এখানে পারদ দেওয়া হচ্ছে কেন না, পারদ খুব চকচকে হয়, ঠিক আছে? ফলে কি হয়, আগে সিলভার দেওয়া হতো, এই জন্য এটাকে সিলভারিং বলে। তবে সিলভারের দাম বেশি, এই জন্য হচ্ছে এটাকে পারদ দিয়ে করা হয়। এখন গলীয় দর্পণ কি হবে, যেমন এটা হচ্ছে কি একটা সমতল কাঁচের প্লেট। এখন যদি এরকম হয় যে একটা কাঁচের গোলক যদি নিই, কাঁচের গোলক, তো এটা হচ্ছে কি কাঁচের গোলক। এই কাঁচের গোলকটাকে যদি আমি কেটে নিই, কিছুটা পার্ট এখান থেকে যদি কেটে নিই, তাহলে দেখতে কেমন লাগবে, এরকম বাটির মতো, তাই না? এরকম বাটির মতো লাগবে। আর যদি এটাকে আমি এইরকম করে দেখাই, তাহলে কিরকম হবে, এরকম দেখতে লাগবে, তাই না? এটা হচ্ছে পুরো কি ছিল, বলের মতো, কাঁচের বল, সেটাকে এরকম করে কেটে নিয়েছি। এবারে হচ্ছে কি, যে আমি যদি এটাকে এরকম করে করছি, ধর এইরকম, এই দিকে যদি আমি সিলভারিং করে দিই, তাহলে কোন তলে আলো পড়া উচিত? এটা কিন্তু দর্পণের কি হচ্ছে, পেছনের দিক, আর এটা হচ্ছে কি সামনের দিক। তাহলে আলো কোন তলে পড়া উচিত? এই তলে আলো পড়বে। আচ্ছা, এই তলটা হচ্ছে কি, যে তলে আলো পড়ছে সেটা হচ্ছে কি নিচু নিচু তল, ঠিক আছে? যখন এরকম নিচু তলে আলো পড়বে, সেটাকে আমরা কি বলবো, অবতল দর্পণ। কি বলবো? অবতল দর্পণ। তাহলে এই দর্পণটা হচ্ছে কি অবতল, অবতল দর্পণ। এবারে যদি আমি বলি, এর এই দিকে, এর এই দিকে সিলভারিং করা হয়েছে, তাহলে আলো পড়বে কোন দিকে? এদিকে। দর্পণের উঁচু সাইডে আলো পড়ছে, তখন এটাকে কি বলবো, উত্তল দর্পণ, ঠিক আছে? তাহলে গোলীয় দর্পণ কত প্রকার হতে পারে? একটা হচ্ছে উত্তল, আর একটা হচ্ছে অবতল। উত্তল মানে কি, উত্তল মানে উঁচু সাইডে আলো পড়বে, তার মানে কি নিচু সাইডটাতে সিলভারিং করা আছে। আর অবতল দর্পণ মানে কি হচ্ছে, নিচু সাইডে আলো পড়ছে, মানে এই দিকটাতে সিলভারিং করা আছে। এটা দেখে বুঝতে হবে, ঠিক আছে, যে এটা কোন ধরনের দর্পণ হচ্ছে, ঠিক আছে? এবার যদি আমি এরকম করে ছবি দুটো ড্র করতাম, এরকম একবার এটা এরকম আছে, এটাও এরকম আছে, এর এদিকে আছে, এর এদিকে আছে। এবার বল, এটা এটা কোন দর্পণ? এটা, এটা কি হবে, উত্তল হবে। আর এটা অবতল। কেন? তখন এই দিকে আলো পড়বে, আর এটা হচ্ছে কি উত্তল, আমি ঘুরিয়ে দিয়েছি একটু, উত্তল। আর এটা হচ্ছে কি অবতল, ঠিক আছে? ছবি দুটো এঁকে নে। উত্তল দর্পণ হচ্ছে একটা, অবতল দর্পণ হচ্ছে। হুম, এই যে গোলীয় দর্পণ দুই প্রকার হচ্ছে, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ। হুম, চিনিস? ওকে চিনিস? না প্রথম আজকে দেখা, হতে পারে অন্য টিউশনে। সুমন স্যারের কাছে কে কে পড়তে যাস? তো তিনজন, তুইও যাস? হয়েছে, লিখে নিয়েছিস? এবার দেখ, গোলীয় দর্পণের সংজ্ঞা যদি লিখতাম, ঠিক আছে, গোলীয় দর্পণের সংজ্ঞাটা লিখ, বলছে কোনো প্রতিফলক তল যদি, কোনো প্রতিফলক তল যদি
কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয়, কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয়, ঠিক আছে, কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয় তবে তাকে গোলীয় দর্পণ বলে। কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয় তবে তাকে গোলীয় দর্পণ বলে। ঠিকঠাক। এরপর লেখ উত্তল দর্পণ। উত্তল দর্পণের সংজ্ঞা লিখছি, লেখ উত্তল দর্পণ। উত্তল দর্পণ আর অবতল দর্পণেরও সংজ্ঞা লিখছি, ঠিক আছে। উত্তল দর্পণের সংজ্ঞাটা লিখ, কোনো গোলীয় দর্পণের বাইরের দিক, কোনো গোলীয় দর্পণের বাইরের দিক মসৃণ এবং চকচকে হয়ে, কোনো গোলীয় দর্পণের বাইরের দিক মসৃণ ও চকচকে হয়ে প্রতিফলক তল হিসাবে কাজ করলে এবং ভেতরের দিক অস্বচ্ছ হলে, ওই দর্পণকে উত্তল দর্পণ বলে। কি বলছে, কোনো গোলীয় দর্পণের বাইরের দিক, এটা যদি একটা গোলক হতো, এর বাইরের দিক কোনটা, এটা বাইরের দিকটা মসৃণ এবং চকচকে হয়ে প্রতিফলক তলের কাজ করছে, আর ভেতরের দিকটা হচ্ছে কি অস্বচ্ছ, তাহলে এটা হচ্ছে কি উত্তল দর্পণ। অবতল দর্পণের সংজ্ঞা কি হবে, কোনো গোলীয় দর্পণের কোনো গোলীয় দর্পণের ভেতরের দিকটা মসৃণ এবং চকচকে, কোনো গোলীয় দর্পণের ভেতরের দিক মসৃণ এবং চকচকে হয়ে প্রতিফলক তল হিসাবে কাজ করলে এবং ভেতরের দিকটা অস্বচ্ছ হলে, তাকে অবতল দর্পণ বলে। এবার আসবো কিনা গোলীয় দর্পণের যে যে টার্ম গুলো আছে আর কি, সেগুলো। গোলীয় দর্পণের টার্ম বলতে কি, যেমন বক্রতা কেন্দ্র বলতে কি, প্রথম হচ্ছে কি, আমরা যদি বলি এটা একটা বৃত্ত, তাই না, এই বৃত্তের কেন্দ্র কোনটা হবে, এটা হচ্ছে কি একটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র।
বক্রতা কেন্দ্র মানে কি? বক্রতা কেন্দ্র বলতে এরকম একটা বক্র রেখা আছে। আমি যদি বলি এই পার্টটার বক্রতা কেন্দ্র কি হবে, কি আমাকে তখন কি করতে হবে, যে এই যে যে বাঁকা পার্টটা আছে এটা কোন গোলকের অংশ হতে পারে। তাহলে আমি কি করব, এদিকে একটা গোলকটাকে কমপ্লিট করব। তাহলে কি বলবো, এই যে যে পার্টটা, এই অংশটা কি হচ্ছে না, এই গোলকটার অংশ। যদি বলি এই গোলকটার যে কেন্দ্র হবে, সেই কেন্দ্রটাকে কি বলবো না, এর বক্রতা কেন্দ্র। ঠিক আছে। যদি পুরো বৃত্ত হয় বা পুরো গোলক হয় তাহলে কি বলবো, শুধু কেন্দ্র। যদি পুরো বৃত্ত বা গোলক না হয়, ধর এইটা এইটা আমি যখন দেখাচ্ছি, এটা তো পুরো গোলক নয়, এটা হচ্ছে কি গোলকের একটা পার্ট। যে গোলকের পার্ট, সেই গোলকের কেন্দ্রটাকে কি বলবো, এর বক্রতা কেন্দ্র। শুধু কেন্দ্র বলবো না, কি বলবো, বক্রতা কেন্দ্র। তাহলে পুরো টার্মটা বোঝা গেছে। তাহলে কি লিখবো, বক্রতা কেন্দ্রের সংজ্ঞা কি হবে, বক্রতা কেন্দ্রের সংজ্ঞা কি হবে, বক্রতা কেন্দ্র ইংরেজি হচ্ছে কি, রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার। কি লিখবো, কোনো কোনো গোলীয় দর্পণ, কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে, সেই গোলকের কেন্দ্রকে, সেই গোলকের কেন্দ্রকে গোলীয় দর্পণটির, গোলীয় দর্পণটির বক্রতা কেন্দ্র বলে। তাহলে কি বললাম, কোনো গোলীয় দর্পণ যে গোলকের কেন্দ্র, সেই গোলকে, কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকটির কেন্দ্রকে কি বলে, গোলীয় দর্পণটির বক্রতা কেন্দ্র। ঠিক আছে। আচ্ছা, বক্রতা ব্যাসার্ধ কি হবে, বক্রতা ব্যাসার্ধ লিখতে পারবি নিজেরা, কি হবে বক্রতা ব্যাসার্ধ? আচ্ছা সরি, বক্রতা কেন্দ্র হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটা সেন্টার অফ কার্ভেচার। আর বক্রতা ব্যাসার্ধ হবে কি, ব্যাসার্ধ ইংরেজি রেডিয়াস, তাই না, রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার। কি বলছি, বক্রতা ব্যাসার্ধ কি লিখবো, কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, তার ব্যাসার্ধকে কি বলবো, বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে। যে গোলকের অংশ, কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, তার ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বলে, তাই না। পরপর পরপর প্রচন্ড গরম পড়ছে, ঠিক, গরমে অবস্থা খারাপ হয়েছে, পরপর মরুভূমি হয়ে যাবে দেখবি। ঠিক আছে, পরপর মরুভূমি হয়ে যাবে, এত গরম পড়ছে। কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, তার ব্যাসার্ধকে কি বলে, বক্রতা ব্যাসার্ধ বলে। এবার বল, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে? একটা সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে?
কি হবে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ? হুম, কি হবে একটা সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ? একটা জিনিস লক্ষ্য করে দেখ, ধর আমি হচ্ছে কি এরকম একটা গোলক নিয়েছি, এর ব্যাসার্ধ ধরলাম 5 সেমি। যদি বড় গোলক নেই, তার ব্যাসার্ধ কত হবে? ধর 10 সেমি। আরো বড়, এরকম করে যদি অনেক বড় করতে চাই, ধর পৃথিবীর মতো, পৃথিবীর এই তলটাকে কেমন দেখাচ্ছে? সমতল। তার মানে সমতল মানে কি হচ্ছে, একটা অসীম ব্যাসার্ধের গোলক ধরতে পারি, তাই না? কোনো জায়গা সমতল মানে কি, এটাকে আমি বলতে পারি কি, এটা একটা অসীম ব্যাসার্ধের গোলকের অংশ। তার মানে কি কি লিখবো? সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কি হবে? অসীম। এগুলো শর্ট কোশ্চেন দেয় রে পরীক্ষাতে, এইরকম একটা দুটো শর্ট কোশ্চেন পরীক্ষাতে মার্কস কাটে, ঠিক আছে? কোনো সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কি হচ্ছে তাহলে? অসীম হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার লিখবো কি, গোলীয় দর্পণের মেরু। গোলীয় দর্পণের কি লিখবো? মেরু। মেরু হচ্ছে কি? পোল। গোলীয় দর্পণের মেরু। মেরু, মেরু ইংরেজি কি হচ্ছে না? পোল। যে গোলীয় দর্পণটা নিয়েছি, এই গোলীয় দর্পণটার ঠিক মাঝের যে বিন্দু, তাই না? গোলীয় দর্পণটার মাঝের যে বিন্দু, এবারে কি হচ্ছে, ধর হচ্ছে আমি যে গোলীয় দর্পণটা নিয়েছি সেটাকে দেখতে অনেকটা বাটির মতো হচ্ছে না? বাটির একদম মাঝের যে বিন্দু, ওটাই হচ্ছে কি গোলীয় দর্পণের মেরু, ঠিক আছে? এই গোলীয় দর্পণটার মেরুকে সংজ্ঞা কি লিখতে পারবো? কোনো গোলীয় দর্পণের মাঝের বিন্দু বলে কি এরকম লিখতে পারবো? এরকম লিখতে পারবো কি মাঝের বিন্দু বলে? গোলীয় দর্পণের কি লিখবো? মধ্যবিন্দু। কি লেখা আছে? গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুই লেখা আছে, ঠিক আছে? গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলে। গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলে। আচ্ছা, গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলে। এবারে যখন মেরু হয়ে গেছে, এবারে এই গোলীয় দর্পণটা কোন গোলকের অংশ ধরছে কি? এই এত বড় গোলকের অংশ। এই গোলকটার কেন্দ্র কোথায় ছিল? ধরছি এখানে কেন্দ্র ছিল। এই কেন্দ্রটাকে আমরা সি বলি, আর এটাকে কি বলি? পি বলি। সি মানে সেন্টার, পি মানে পোল। এবারে তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি। এবারে এই যে যে দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্র, এদেরকে যদি আমি একটা রেখা দিয়ে জুড়ে দিই, এই রেখাটা এদিকেও বাড়িয়ে দেবো, ঠিক আছে? রেখা মানে কি? রেখা মানে চলছে। আর রেখাংশ মানে কি? রেখাংশ মানে আমি যদি বলি রেখাংশ, তাহলে কি হবে? এখান থেকে এখানে শেষ। রেখা মানে কি হচ্ছে? চলছে দুদিকে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে গোলীয় দর্পণের প্রধান অক্ষ কাকে বলে, কি লিখবো? লেখ হেডিং তে, প্রধান অক্ষ। প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে? প্রিন্সিপাল অ্যাক্সিস, গোলীয় দর্পণের প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। লেখ দর্পণের মধ্যবিন্দু। দর্পণের মধ্যবিন্দু অর্থাৎ মেরু এবং বক্রতা কেন্দ্রের, এবং বক্রতা কেন্দ্রের, বক্রতা কেন্দ্রের সংযোগকারী, সংযোগকারী, সংযোগকারী সরল রেখাকে
সংযোগকারী সরলরেখাকে প্রধান অক্ষ বলে। ঠিক আছে, আর কি আছে এখানে? আর কিছু আপাতত নেই। উন্মেষ, তাহলে প্রধান অক্ষ হয়ে গেছে, এরপরে কি লিখবো? উন্মেষ। এটা লিখলে গোলীয় দর্পণের যে জ্যামিতি যেটা আছে সেটা শেষ হয়ে যাবে। উন্মেষ, উন্মেষ ইংরেজি কি? অ্যাপারচার। ঠিক আছে, লেখ। লেখ গোলীয় দর্পণের প্রধান ছেদের, গোলীয় দর্পণের প্রধান ছেদের গোলীয় দর্পণের প্রধান ছেদের প্রান্ত বিন্দু দুটির দূরত্বকে, গোলীয় দর্পণের প্রধান ছেদের প্রান্ত বিন্দু দুটির দূরত্বকে উন্মেষ বলে। গোলীয় দর্পণের প্রধান ছেদের প্রান্ত বিন্দু দুটির দূরত্বকে উন্মেষ বলে। ঠিক আছে, কিরকম হচ্ছে দেখ, বলছিলাম যে প্রধান ছেদ মানে কি? এটা হচ্ছে কি গোলক ছিল, সেটাকে এরকম করে কেটেছি। কাটতে হচ্ছে কি না, গোলীয় দর্পণ যেরকম হয়েছে কিরকম না, আমি যদি দেখি এরকম বাটির মতো দেখতে, এইটা যে ব্যাপার আছে, এইটা হচ্ছে দেখতে কিরকম, বাটির ওপরের যে মুখটা দেখতে কিরকম হচ্ছে, একটা বৃত্তের মতো না? এই বৃত্তের দুটো প্রান্তের মধ্যে দূরত্ব মানে কি? এটা ব্যাস। ঠিক আছে, এটাই হবে কি? উন্মেষ। বোঝা গেল কি? গোলীয় দর্পণের প্রধান ছেদ বলতে কি, এই যে যে কেটে কাটা হয়েছে তার উপরের অংশটা কিরকম দেখতে হবে? বৃত্তের মতো গোল দেখতে হবে। সেইটার যে ব্যাস, সেটা হবে কি? উন্মেষ। ব্যাস মানে কি? দুটো প্রান্তের মধ্যে দূরত্ব। এই এই টার্মগুলো মানে বুঝে পড়লে তবে কি মনে থাকবে, না হলে মুখস্থ করে নিলে কি হবে? ভুলে যাবে 2-3 দিন পরে, কয়েকদিন পরে এটাকে ভুলে যাবে। তাহলে এটা এতটা পর্যন্ত যে পড়া হলো আজকে, কারোর কোনো অসুবিধা কিনা বল? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? হুম, বেশি বেশি পড়া হচ্ছে? বেশি পড়া হচ্ছে? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এটা তো সবে শুরু আজকে। ঠিক আছে, ওদের এমনিতেই পিছিয়ে আছে, এরপরে বেশি বেশি করে পড়তে হবে। পিছিয়ে আছে বলতে কি, উম, কটা চ্যাপ্টার হয়েছে তোদের পড়া? হুম, কেমিস্ট্রিতে আর ফিজিক্স? আচ্ছা, মানে তাহলে একবার বই দেখে বল তোদের মোট কটা চ্যাপ্টার পড়া হয়েছে, ফার্স্ট ইউনিট মিলে পুরোটাই কতটা পড়া হয়েছে? তো এই পর্যন্ত থাক।